প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে পড়াশোনা করছো। আমরা তোমাদের বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম, দশম শ্রেণী বিজ্ঞান ক্লাস। আমরা আজকেও আশা করব তোমাদের একটা ক্লাস নেওয়ার জন্য। দশম শ্রেণী বিজ্ঞান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের, আমরা ষষ্ঠ অধ্যায়ের পলিমার নিয়ে কথা বলছিলাম। পলিমার, অনেকগুলো মনোমার নিয়ে তৈরি হয় পলিমার। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম এই মনোমারগুলো কি। আসলে পলিমার তৈরি হয় যেই ছোটো ছোটো অণুগুলো দিয়ে, সেটা হলো মনোমার। এই মনোমার অনেকগুলো একত্রিত হয়ে তৈরি হয় পলিমার। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম যে রাবার, প্লাস্টিক এগুলো হলো পলিমার, এবং ইভেন কি আমরা যে এই জামা পরছি এগুলো হলো পলিমার। জামা, কাপড়, সুতা তৈরি হয় পলিমার। বন্ধুরা, তো আমরা আজকে তোমাদের রাবার বা প্লাস্টিক, রাবার ও প্লাস্টিক এগুলো হলো পলিমার। রাবার এবং প্লাস্টিকের ব্যবহার, তার যে রাসায়নিক এবং ভৌত ধর্ম, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং এই যে আলহামদুলিল্লাহ আমরা এখন সুস্থ আছি, এই জন্য আল্লাহ শুকর আদায় করবে, ভালোভাবে পড়াশোনা করবে। তো বন্ধুরা দেখো, আমরা আমাদের এই কাজগুলো যে করি, এ ধরো আমার হাতে এই দেখো যে পেন্সিলটা, তোমার যে কলমটা আছে, তাহলে কি দিয়ে তৈরি? প্লাস্টিক জাতীয় পদার্থ। আমরা যে বোর্ডটা ব্যবহার করছি, প্লাস্টিক জাতীয় পদার্থ। এভাবে আমাদের দৈনন্দিন কাজে রাবার এবং প্লাস্টিকের ব্যবহার খুব বেশি। তোমরা যে পেন্সিল দিয়ে তোমার লিখছো, এই পেন্সিলের শীষটাও কি? রাবার। তাহলে গাড়ির টায়ার, টিউব, জন্মদিন, ব্যবহৃত যে বেলুন তোমরা ব্যবহার করো, সবগুলো হলো রাবার। তো রাবারের কিছু ভৌত ধর্ম দেখো তোমরা। রাবারের ভৌত ধর্ম: পানিতে অদ্রবণীয়। রাবার পানিতে অদ্রবণীয়। অদ্রবণীয় মানে কি? যেটা পানিতে গলে না, অদ্রবণীয়। আর দ্রবণীয় মানে কি? যেটা পানিতে গলে যায়। তাহলে অদ্রবণীয় আর দ্রবণীয়, কথাটা খুবই ইম্পর্টেন্ট তথ্য। অদ্রবণীয় আর হলো দ্রবণীয়। রাবার পানিতে অদ্রবণীয়। এবার আসো ভৌত ধর্ম। এগুলো ভৌত ধর্ম। এগুলো ভৌত ধর্ম। রাবারের ভৌত ধর্মগুলো আমরা লিখছি। রাবারের ভৌত ধর্ম: এসিটুন, মিথানল। এসিটুন এটা একটা রাসায়নিক পদার্থ। মিথানল, এসিটুন, মিথানল এগুলো অদ্রবণীয় হলো। অদ্রবণীয় হলেও এগুলোতে মিথানল, এগুলোতে অদ্রবণীয়। খেয়াল করে দেখো, রাবার পানিতে অদ্রবণীয়, এসিটুন, মিথানল এগুলোতে অদ্রবণীয়। এই ভৌত ধর্ম আমরা শুনলাম। রাবার পানিতে অদ্রবণীয়, অর্থাৎ পানিতে সেটা গলে না। আর এসিটুন, মিথানল এগুলো রাসায়নিক পদার্থ। এই দুইটা পদার্থের মধ্যে এরা গলে না, মানে অদ্রবণীয়। কিন্তু দেখো, রাবার এটা একটা রাসায়নিক পদার্থ। তারপিনটার পেট্রোল, আর একটা হলো তোমার ইথার, আর একটা হলো কি বলো? বেনজিন।
এই পদ্ধতিগুলোর মধ্যে তাহলে টারপিনটার, পেট্রোল, ইথার, বেনজিন এই রাসায়নিক পদার্থগুলোতে রাবার দ্রবণীয়। তাহলে আমরা দেখলাম রাসায়নিক পদার্থ ভৌত ধর্মের বেলায় রাবার পানিতে অদ্রবণীয়, এসিটন, মিথানল এগুলোতে অদ্রবণীয়, কিন্তু টারপিনটার, পেট্রোল, ইথার, বেনজিন এগুলোতে দ্রবণীয়। তাইলে আমরা দেখলাম কোনোটা অদ্রবণীয়, আবার কোনো ধর্মগুলোতে দ্রবণীয়। তাহলে অদ্রবণীয় মানে কি? গলে না। আর দ্রবণীয় মানে কি? গলে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। অদ্রবণীয় আর হলো কি বলো? দ্রবণীয়। এবার আসো, রাবার সাধারণত সাদা এবং হালকা বাদামি রঙের। তার রাবারের রংটা কি? সাদা, হালকা বাদামি। হালকা বাদামি, তাহলে রংগুলো হালকা বাদামি রং। তাহলে হালকা বাদামি রং, তাহলে সাদা হালকা বাদামি। রাবার তৈরি হয় কিন্তু এক ধরনের গাছ থেকে। রাবারের কিন্তু গাছ থেকে কষ বের হয়, সাদা কষ, দুধের মতো কষ। সেটাকে তাপ দিয়ে তোমার পানিটাকে যখন কি করা হয়, বাষ্পীভূত করা হয়, তখন রাবার তৈরি হয়। তাহলে এই সাদা কষ থেকে রাবার তৈরি হচ্ছে, এটা হালকা বাদামি রঙের হতে পারে। এবার আসো, রাবার একটি স্থিতিস্থাপক পদার্থ। স্থিতিস্থাপক পদার্থ বন্ধুরা, রাবার একটি স্থিতিস্থাপক পদার্থ। মানে কি? স্থিতিস্থাপক মানে হলো টানলে বাড়ে, আবার ছেড়ে দিলে। তোমরা যে চুইংগাম খাও, তো খেয়াল করে দেখো, চুইংগাম চাবানোর পর এটাকে টানো, মুখের থেকে টেনে বের করো, আবার ছেড়ে দিলে এটা কি ছোট হয়ে যাচ্ছে। তাহলে টেনে ছেড়ে দিলে পূর্বের অবস্থায় যায়, এই জন্য এটাকে বলে স্থিতিস্থাপক পদার্থ। রাবার একটা স্থিতিস্থাপক পদার্থ। টানলে লম্বা হয় এবং ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায়, এই কথার নাম হলো স্থিতিস্থাপক। এবার আসো, আরেকটা তথ্য দিচ্ছি আমরা। বেশিরভাগ রাবারের তাপ সংবেদনশীল, অর্থাৎ তাপ দিলে গলে যায়। তাপ সংবেদনশীল অর্থাৎ তাপে গলে যায়। বেশিরভাগ রাবার কি তাপ সংবেদনশীল, অর্থাৎ তাপে গলে যায়। বিশুদ্ধ রাবার বিদ্যুৎ তাপ কুপরিবাহী। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। বিশুদ্ধ রাবার তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। বন্ধুরা, পরিবাহী, অপরিবাহী, কুপরিবাহী, তিনটা পারিভাষিক শব্দ তোমরা শুনবা। পরিবাহী, যার ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে, তাপ প্রবাহিত হতে পারে, বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, সেটা হলো পরিবাহী পদার্থ। আর কুপরিবাহী, অপরিবাহী একদম তোমার পরিবহন করতে পারে না। তাইলে রাবারটা হলো বিশুদ্ধ রাবার, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। তাপ কুপরিবাহী, তাহলে তাপ পরিবহন করে না, সামান্য কিছু করতে পারে, এই জন্য কুপরিবাহী। তো খেয়াল করে দেখো, যখন বিদ্যুতের লোকেরা বাসায় কাজ করে, তোমরা দেখবা তারা হাতে গ্লাভস পরে নেয়, রাবারের গ্লাভস পরে নেয়। পায়ে তোমার অনেক বড় রাবারের জুতো পরে নেয়। হ্যাঁ, কেন? যাতে তারা যখন কাজ করবে তখন তাদের শরীরে যাতে বিদ্যুৎ পরিবাহিত না হয়ে তারা অ্যাটাক না হয়। হ্যাঁ, অর্থাৎ বিদ্যুৎ যাতে তাদেরকে কোনো কী করতে না পারে, তোমার শর্ট করতে না পারে। তাইলে এই বিদ্যুৎ অপরিবাহী, কুপরিবাহী বলবো আমরা, বিশুদ্ধ রাবার, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। এখন দেখো আমরা আবার কথাগুলো বলি। রাবার ও প্লাস্টিকের বেলায় রাবারের ভৌত ধর্মগুলো আমরা বলছি। রাবার পানিতে অদ্রবণীয়, এসিটোন, মিথানল এগুলোতে অদ্রবণীয়, কিন্তু টারপিনটার, পেট্রোল, ইথার, বেনজিন এইগুলোতে রাবার দ্রবণীয়। এর রংটা কীরকম? সাদা এবং হালকা বাদামি। আর এটা কি হয়? স্থিতিস্থাপক, অর্থাৎ টানলে লম্বা হয়, ছেড়ে দিলে পূর্বের জায়গায় চলে যায়। আর এটা তাপ সংবেদনশীল মানে কি? যখন আমরা তাপ দেব
তাপে রাবারটা গলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর কি বিশুদ্ধ রাবার, বিশুদ্ধ রাবার বিশুদ্ধ রাবার তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। বিশুদ্ধ রাবার তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। এগুলো এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেগুলো হলো রাবারের ভৌত ধর্ম। বন্ধুরা, আজকাল কিছু রাবার এরকম আবিষ্কার হয়েছে, বিদ্যুৎ পরিবাহী রাবার আবিষ্কার হয়েছে, অর্থাৎ কিছুটা তোমার এখন উন্নত হচ্ছে, আবিষ্কার হচ্ছে নতুন, যে তাপ পরিবাহী কিছু রাবারও এখন বের হচ্ছে। রাবারের রাসায়নিক ধর্ম নিয়ে আমরা এখন কথা বলবো। রাবারের রাসায়নিক ধর্ম, তাহলে আমরা তখন বলছিলাম সেটা হলো ভৌত ধর্ম। এখন আমরা রাবারের রাসায়নিক ধর্ম নিয়ে এখন কথা বলবো। রাবারের রাসায়নিক ধর্ম, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো কথাগুলো, এবং মূল যে বই, মেইন যে বই, সেই বইটা তোমরা ভালোভাবে দেখবে। সেই বইয়ের মধ্যে কথাগুলো আছে, এজন্য খুব ভালোভাবে বইটা পড়বে, মনে রাখবে। এখন আসো রাবারের রাসায়নিক ধর্ম নিয়ে আমরা কথা বলি। রাবার রাসায়নিক ধর্ম, রাবারের রাসায়নিক ধর্ম, রাবারের রাসায়নিক ধর্ম। প্রতিটি পদার্থ তাপ দিলে আয়তনে বাড়ে, এটা একটা পদার্থের বৈশিষ্ট্য। তাপে পদার্থের আয়তন বাড়ে, তাপে পদার্থের আয়তন বাড়ে। কঠিন পদার্থের বেলায় একটু কম বাড়ে, তরল পদার্থের বেলায় তার চেয়ে একটু বেশি বাড়ে, আর বায়বীয় পদার্থের বেলায় অনেক বেশি বাড়ে। তো এখন রাবারের বেলায় হলো তার ব্যতিক্রম। রাবারের বেলায় হলো কি তার ব্যতিক্রম। অন্যান্য পদার্থের বেলায় তাপ দিলে পদার্থ বাড়ে, আর রাবারের বেলায় তার ব্যতিক্রম, তার মানে কি তাপ দিলে কম, আয়তনে কম। তাহলে রাবার বেলা ঠিক উল্টো ঘটে, অর্থাৎ তাপ দিলে রাবার আয়তন কমে যায়। তাপ দিলে রাবার তাপ দিলে রাবার আয়তন কমে, রাবারের আয়তন কমে যায়। তাহলে কি হলো কথাটা? অন্যান্য পদার্থের বেলায় তাপ দিলে পদার্থের আয়তন বাড়ে, কিন্তু রাবারের বেলায় তাপ দিলে তার আয়তন কি হয়? কমে যায়। তাপে রাবারের আয়তন কমে যায়। এবার আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করি, যে রাবারের প্রতিটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হলো, মানে অতি গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হলো যে এটি বেশ কিছু রাসায়নিক পদার্থ, যেমন দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, তারপর তোমার ক্ষার, আচ্ছা আমরা আবার বলি, রাবার দুর্বল, ক্ষার, অ্যাসিড, পানি। দুর্বল, অ্যাসিড, ক্ষার এগুলো এবং পানি রাসায়নিক বিক্রিয়া করে না, ও সাথে রাসায়নিক বিক্রিয়া করে না। দেখো রাবার তোমার দুর্বল অ্যাসিড, ক্ষার এবং পানির সাথে রাসায়নিক বিক্রিয়া করে না। এটা রাবারের একটা রাসায়নিক ধর্ম। তোমরা অবাক হয়ে যাবে যে অ্যাসিড এমনই একটা পদার্থ, এর আগে আমরা তোমাদের অম্ল ক্ষারের মধ্যে বলেছিলাম যে অ্যাসিড কি করে ফেলে, তোমার যেমন অনেক মৌলিক পদার্থ যেগুলো ধাতু, এগুলোর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কিন্তু এখানে রাবার, এই রাবারের সাথে এই অ্যাসিড অর্থাৎ দুর্বল অ্যাসিড যেগুলো, সেগুলো বিক্রিয়া করে না। দুর্বল ক্ষার যেগুলো, এগুলোও বিক্রি করে না, এবং পানিও রাবারের সাথে বিক্রিয়া করে না। এটা একটা রাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম, যে কারণে কোনো কিছু রক্ষা করার জন্য প্রলেপ দেওয়ার কাজে একে ব্যবহার করে। প্রলেপ দেওয়ার
প্রলেপ দেওয়ার কাজে রাবার ব্যবহৃত হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়া করে না, এই জন্য তোমার ওই বস্তুটাকে বাঁচানোর জন্য, ওই বস্তুটাকে অ্যাসিডের হাত থেকে, দুর্বল অ্যাসিড বা ক্ষারের হাত থেকে রক্ষা করার জন্য তার উপর দিয়ে রাবারের একটা কী দেওয়া হয়, প্রলেপ দেওয়া হয়। এবার আসো, রাবার তুমি যদি দীর্ঘদিন ফেলে রাখো, তাহলে বাতাসের যে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে আস্তে আস্তে কী হয়ে যাবে, কিন্তু নষ্ট হয়ে যাবে। রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বা রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে কি করে বলো, বিক্রিয়া করে। রাবার বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যার কারণে রাবার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে কী হইতেছে, ক্ষয়প্রাপ্ত হয় এবং নষ্ট হয়ে যায়। তো আমরা আজকে রাবারের তোমার রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মগুলো আলোচনা করলাম। তাইলে তোমরা আবার আরেকবার শুনো, রাসায়নিক ধর্মগুলো আরেকবার শুনো। তাপ দিলে রাবারের আয়তন কমে যায়, এটা অন্য পদার্থের বেলায় উল্টো। অন্য যে কোনো পদার্থ, কঠিন, তরল, বায়বীয় পদার্থ যখন কি দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তাহলে আয়তন বাড়ে। অথচ রাবারের বেলায় তার উল্টা, রাবারকে তাপ দিলে তার আয়তনে কমে যায়। আর দুর্বল অ্যাসিড, ক্ষার ও পানির সাথে রাসায়নিক বিক্রিয়া করে না, প্রলেপ দেওয়ার কাজে রাবার ব্যবহৃত হয়। রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এই জন্য অনেকদিন রাবার রেখে দিলে তা কি হয়ে যায়, তোমার নষ্ট হয়ে যেতে পারে। এতক্ষণ আমরা রাবার নিয়ে কথা বললাম। আর রাবার তার কোন কাজে ব্যবহৃত হচ্ছে, আমরা তো বারবার বলছি, আমাদের দৈনন্দিন অনেক কাজে আমরা কি করি, রাবার ব্যবহার করি। বিশেষ করে যত রকমের যানবাহন আছে, যানবাহনের যে তোমার টায়ার, টিউব, এগুলো কি হচ্ছে, তোমার রাবার দিয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের খেলনা গাড়ি, অনেক কিছু। এখন আমরা পড়ব প্লাস্টিক। প্লাস্টিক দেখো বন্ধুরা, প্লাস্টিক এটার শব্দের অর্থ হলো সহজে ছাঁচযোগ্য। এই প্লাস্টিক শব্দের অর্থ হলো সহজে ছাঁচযোগ্য। ছাঁচযোগ্য, ছাঁচ মানে কি, তুমি একটা বস্তু তৈরি করবা, এখন যদি তুমি ওই তোমার বস্তুটার ছাঁচ তৈরি করে, হ্যাঁ, ছাঁচ তোমার এই গলিত প্লাস্টিক দাও, তাহলে ওইটার মতোই হয়ে যাবে, আকার আকৃতিটা ওই হয়ে যাবে। আচ্ছা, সহজে ছাঁচযোগ্য। প্লাস্টিক শব্দের অর্থ হলো ছাঁচযোগ্য। নরম অবস্থায় প্লাস্টিক ইচ্ছা মতো ছাঁচে পেলে সেটা থেকে নির্দিষ্ট আকার আকৃতির বিশেষ বৈশিষ্ট্যের পদার্থ তৈরি করা যায়। তাইলে প্লাস্টিক নরম অবস্থায়, তাহলে বোঝা গেল যে যখন তুমি তাপ দিবে, তাহলে প্লাস্টিক গলে যাবে, গলে গিয়ে একদম তরল। তো এই অবস্থায় তুমি যে কোনো ছাঁচ দিয়ে সেইটার মধ্যে যদি তুমি কি রাখো, ওই গলিত প্লাস্টিক রাখো, তাহলে ওইটার আকৃতি হয়ে যাবে। তুমি যদি এখন একটা মনে করো খেলনা একটা গাড়ি তৈরি করবা, ওই গাড়ির একটা ছাঁচ তৈরি করে ওইটার মধ্যে যদি গলিত প্লাস্টিক রাখা হয়, এরপর ধীরে ধীরে যখন এটা কি হয়ে যাবে, তোমার আবার তাপটা ছেড়ে দিবে, তখন ওই ছাঁচের মতোই আকার তার হয়ে যাবে। এটা একটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাই আমরা বাসা বাড়িতে নানা রকমের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছি, যেমন মগ, বালতি, জগ, মেলামাইনের থালা বাসন, পিভিসি পাইপ, বাচ্চাদের খেলনা, সিট বেল্ট, এমনকি আসবাবপত্র, সব কিছু এখন প্লাস্টিকের তৈরি হয়। তাহলে এগুলি সবই পলিমার পদার্থ। তাহলে ওই যেহেতু আমরা শুরুতে বলছি আমাদের অধ্যায়টাই হলো পলিমার, তাহলে এই প্লাস্টিকের যে মনোমার, সেই মনোমার থেকে এই প্লাস্টিকটা তৈরি হচ্ছে, এবং এই প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের বহু কাজে ব্যবহৃত হচ্ছে। এবার আমরা প্লাস্টিকের ভৌত ধর্ম নিয়ে কিছু কথা বলব। প্লাস্টিকের ভৌত ধর্ম। প্লাস্টিকের ভৌত ধর্ম।
প্লাস্টিকের ভৌত ধর্ম। প্লাস্টিক পানিতে অদ্রবণীয়। প্লাস্টিক এটা একটা ভৌত ধর্ম। প্লাস্টিক পানিতে অদ্রবণীয়। অদ্রবণীয় পানিতে গলে না। পানিতে যেমন আমরা রাবার বলছিলাম পানিতে অদ্রবণীয়, প্লাস্টিকও সেরকম পানিতে অদ্রবণীয়। প্লাস্টিক পানিতে অদ্রবণীয়। বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ নিরোধক হিসাবে এদের বহুল ব্যবহার রয়েছে। তাপ এবং বিদ্যুৎ নিরোধক অবস্থা। কেন প্লাস্টিকের তাপ এবং পরিবহন করে না? গুরুত্বপূর্ণ ধর্ম হলো এরা বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না। তাইলে কি লিখবো আমরা? প্লাস্টিক তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। অপরিবাহী পরিবহন করে মানে কি? অপরিবাহী। প্লাস্টিক তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। প্লাস্টিক তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী। এজন্য তোমার বিদ্যুৎ যেই কাজগুলোতে কি হবে বাসাবাড়িতে, হ্যাঁ, সবচেয়ে বড়তম কি হলো? নিরোধক। বিদ্যুৎ এবং তাপ নিরোধক হিসাবে এদের বহুল ব্যবহার রয়েছে। তাপ নিরোধক হিসাবে এদের ব্যবহার তোমরা খেয়াল করবা। যেমন ধরো তুমি একটা বিদ্যুতের যে কাজ করে যারা, তারা কি করে দেখা যায় যে তাদের যে বিশেষ করে প্লাস বা অন্যান্য যে যন্ত্রগুলো আছে, তাদের যে হাতল, ওই হাতলের মধ্যে কি আছে? প্লাস্টিক দিয়ে তৈরি করা আছে, হ্যাঁ, যেটা ধরলে যখন তারা কাজ করবে তখন তাদের বিদ্যুৎ কোনো সমস্যা হবে না, অর্থাৎ তাদের দেহে বিদ্যুৎ পরিবহন করবে না। তাই দেখো, প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হলো গলিত অবস্থায় এদেরকে যে কোনো আকার দেওয়া যায়। আমরা শুরুতেই বলছিলাম গলিত অবস্থায়। গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায়। যে কোনো আকার দেওয়া যায়। এইটা হলো তাদের একটা বড় বৈশিষ্ট্য। গলিত অবস্থায় এদেরকে যে কোনো আকার দেওয়া যায়। এই সুবিধার কারণেই নানাবিধ কাজে ব্যবহৃত হচ্ছে। প্লাস্টিকের খেলনা থেকে শুরু করে এখন বাসাবাড়ির অনেক আমাদের আসবাবপত্র এই প্লাস্টিকের তৈরি, কারণ এদেরকে গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা শোনো, পিভিসি পাইপ, পলিথিন, পিভিসি পাইপ, প্লাস্টিকের কাপড়, বাচ্চাদের খেলনা, এইসব প্লাস্টিক তাপ দিলে নরম হয়ে যায় এবং গলিত প্লাস্টিক ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। এভাবে যতবারই এদেরকে তাপ দেওয়া যায় এরা নরম হয় ও ঠান্ডা করলে শক্ত হয়। এগুলোকে বলে থার্মোপ্লাস্টিক্স। থার্মোপ্লাস্টিক্স থার্মোপ্লাস্টিক্স থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক্সটা কি? যে তোমার তাপ দিলে কি হয়ে যাবে? নরম হবে, আবার যখন ঠান্ডা হবে তখন আবার শক্ত হয়ে যাবে। এগুলো থার্মোপ্লাস্টিক্স। যতবার তুমি তাপ দিবা ততবার এগুলো নরম হবে, আবার যখন তুমি কি করবা, এটাকে ঠান্ডা করবা তখন আবার শক্ত হয়ে যাবে। থার্মোপ্লাস্টিক্স। তাপ দিলে নরম হয়, থার্মোপ্লাস্টিক্স। এগুলো তাপে নরম হয় এবং শক্ত করলে আবার আগের মতো এসে যায়, থার্মোপ্লাস্টিক্স। দ্বিতীয়ত দেখো যে অন্যদিকে মেলামাইন, বাকেলাইট, আরেক ধরনের প্লাস্টিক হলো মেলামাইন, বাকেলাইট, ফ্রাইং প্যানের যে হাতল, এগুলো তাপ দিলে নরম হয় না, বরং পুরে শক্ত হয়ে যায়। এদেরকে একবারে বেশি ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া যায় না। এই সকল প্লাস্টিককে বলে থার্মোসেটিংস প্লাস্টিক। তাহলে আরেকটা হলো, একটা হলো থার্মোপ্লাস্টিক্স, আমরা আরেকটা নাম শুনলাম থার্মোসেটিংস। থার্মোপ্লাস্টিক্স আর হলো থার্মোসেটিংস প্লাস্টিক। থার্মোসেটিংস প্লাস্টিক। থার্মোসেটিংস প্লাস্টিক্স। থার্মোসেটিং প্লাস্টিক্স। থার্মোসেটিং প্লাস্টিক কোনগুলো? যেগুলা একবারেই তোমার কি করা যায়, ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া যায়, দ্বিতীয়বার আর দেওয়া যায় না, সেগুলো থার্মোসেটিংস প্লাস্টিক। কারণ ওগুলো তোমার তাপ দিলে পুড়ে শক্ত হয়ে যায়, নরম হয় না। তাহলে আমরা দুই রকমের কথা শুনলাম। একটা হলো থার্মোপ্লাস্টিক্স, তুমি যতবার ইচ্ছা তাপ দিবা তাকে নরম করতে পারবা, গলাতে পারবা, অর্থাৎ রিসাইক্লিং করে সেটাকে আবার ব্যবহার করতে পারবা।
কিন্তু থার্মোসেটিংস যেগুলো সেগুলো একবার তাপ দিয়ে ছাঁচে ফেলে ওই নির্দিষ্ট আকার দেওয়া যায়, পরে তাপ দিলে সেটা পুড়ে আরও শক্ত হয়, সেটা আর নরম হয় না। তাই দুই রকমের, একটা বললাম থার্মোপ্লাস্টিক্স আর একটা থার্মোসেটিং প্লাস্টিক্স। এবার আসি আমরা এর রাসায়নিক কিছু ধর্ম। আমরা ভৌত ধর্মটা বললাম, প্লাস্টিকের ভৌত ধর্ম বলছি, এখন প্লাস্টিকের রাসায়নিক ধর্ম। প্লাস্টিকের কি বলবো এখন? রাসায়নিক ধর্ম নিয়ে আমরা একটু কথা বলবো। প্লাস্টিকের ভৌত ধর্ম আমরা গেলাম, এখন প্লাস্টিকের রাসায়নিক ধর্ম। প্লাস্টিকের রাসায়নিক ধর্ম। আচ্ছা, রাসায়নিক ধর্ম কি দেখো, বেশিরভাগ প্লাস্টিক রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয়। রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয়। রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয়। মানে কি? অর্থাৎ রাসায়নিক পদার্থের সাথে সে তেমন বিক্রিয়া করে না। কিছু কিছু পদার্থ আছে খুবই সক্রিয়। তুমি ধরো একটা লোহা যদি তুমি রেখে দাও স্বাভাবিকভাবে, যখন পানি এবং অক্সিজেনের সংস্পর্শে আসবে তখন কিন্তু সে রাসায়নিকভাবে বিক্রিয়া করবে, মরিচা তৈরি হবে। কেমন? এরকম অনেক অনেক পদার্থ আছে যেগুলো তুমি বাইরে রেখে দিলে সেগুলা কী হবে? সক্রিয়তা, অর্থাৎ সক্রিয় হয়ে বিক্রিয়া করবে। কিন্তু প্লাস্টিক রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয়, এই জন্য তোমার দীর্ঘদিন ফেলে রাখলেও সে নষ্ট হয় না, পচে না। বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না। বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না। তবে শক্তিশালী ঘনমাত্রা অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত। শক্তিশালী অ্যাসিডে এগুলো দুর্বল অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিড, দুই রকমের অ্যাসিড। শক্তিশালী অ্যাসিডে কি হয়? শক্তিশালী অ্যাসিডে তোমার ক্ষয়প্রাপ্ত হয়। শক্তিশালী অ্যাসিডে সাথে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে। শক্তিশালী ঘনমাত্রা অ্যাসিড কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়। কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়। শক্তিশালী অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়। আর পাতলা অ্যাসিড বা ক্ষারের সাথে প্লাস্টিক বিক্রিয়া করে না। পাতলা, যেটা কম শক্তিশালী অর্থাৎ দুর্বল, এরকম পাতলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। পাতলা অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে না। পাতলা অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে না। ক্ষারের সাথে বিক্রিয়া করে না। তাহলে পাতলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু শক্তিশালী অ্যাসিডের সাথে কিছু কিছু প্লাস্টিক বিক্রিয়া করে। প্লাস্টিক সাধারণত দাহ্য হয়, অর্থাৎ এদেরকে আগুনে ধরালে পুড়তে থাকে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে। প্লাস্টিক সাধারণত দাহ্য। প্লাস্টিক সাধারণত দাহ্য। দাহ্য মানে কি? যেটা আগুনে পোড়ে, দাহ্য। প্লাস্টিক সাধারণত দাহ্য হয়, অর্থাৎ আগুন দিলে পড়বে এবং প্রচুর আগুন ধরালে পুড়তে থাকে, প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। প্লাস্টিক পচনশীল না, এটা কোনো মনে রাখবে। প্লাস্টিক পচনশীল না, অর্থাৎ দীর্ঘদিন রেখে দিলেও প্লাস্টিক কি হয় না? পচে না। এটা কিন্তু একটা আমাদের ক্ষতিকর। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তোমার এই জন্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। কারণ এখন প্রচুর তোমার এই প্লাস্টিকের, বিশেষ করে এই পলিথিন, এগুলো কি করছে? বা আমাদের পরিবেশকে সাংঘাতিক রকম দূষিত করে ফেলতেছে। আচ্ছা, এবার আসো যে প্লাস্টিক পোড়ালে অনেক ক্ষতিকর পদার্থ তৈরি হয়। যেমন পিভিসি পোড়ালে হাইড্রোজেন ক্লোরাইড নিঃসৃত হয়। আবার পলিইউরিথেন প্লাস্টিক, এগুলো পোড়ালে কার্বন মনোক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন সায়ানাইড কিন্তু বিষাক্ত পদার্থ। হাইড্রোজেন সায়ানাইড অত্যন্ত বিষাক্ত পদার্থ তৈরি হয়, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এই প্লাস্টিকের রাসায়নিক তোমার কি ধর্ম, যে যথেষ্ট নিষ্ক্রিয়, শক্তিশালী অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়, আর পাতলা অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে না,
প্লাস্টিক সাধারণত দাহ্য হয়, আর পোড়ালে তোমার রাসায়নিক পদার্থ তৈরি হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো যে দীর্ঘদিন এরা তোমার যখন মাটিতে থাকে এরা পচে না। হ্যাঁ, এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবার আসো আমরা পরিবেশের ভারসাম্য তোমার হীনতায় রাবার ও প্লাস্টিকের যে ভূমিকা। বিশেষ করে এখন যে পলিথিন যে হারে ব্যবহৃত হচ্ছে, আমাদের সাধারণ কাজে আমরা পলিথিন ব্যবহার করি আর এটা যে কোনো জায়গায় ফেলে দিই। তাহলে কি হয়, এই পলিথিনগুলো তোমার ড্রেন দিয়ে ময়লা আবর্জনার সাথে গিয়ে তোমার এই পরিবেশে ভারসাম্য সাংঘাতিক নষ্ট হচ্ছে। কারণ তোমার কি হচ্ছে, তারা মাটিতে মিশে না বিধায় এরা মাটির উর্বরতা শক্তি নষ্ট করতেছে। ড্রেনেজ সিস্টেমের একদম চরম ক্ষতি হচ্ছে, যার কারণে একটু তোমার বৃষ্টি হলেই, বিশেষ করে এই যে আমরা ঢাকা শহরে বাস করি, দেখা যাচ্ছে তোমার কি হয়ে যায়, পানিতে একদম রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। কারণ ড্রেনেজ সিস্টেমগুলোতে এই প্লাস্টিক, এই রাবার, এইসব জিনিসগুলো তোমার যদি বেশি আমরা ব্যবহার করে ফেলে দিই, কী হয়, নষ্ট হয় না, আর এগুলো কী করে তোমার পরিবেশের অত্যন্ত ক্ষতি করে। তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এর ব্যবহারটা কমাবো। তবে আসার কথা, বিজ্ঞানীরা এখন তোমার কিছু পচনশীল প্লাস্টিক আবিষ্কার করার চেষ্টা করছেন এবং হচ্ছে, বিশেষ করে পাট জাতীয় পদার্থ থেকে এখন এই ধরনের তোমার প্লাস্টিক ব্যাগ তৈরি করার চিন্তা ভাবনা করতেছে। তো সবচেয়ে ভালো হলো পাট এবং পাটজাত দ্রব্য থেকে যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি, এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে পরিবেশের অনেক অনেক কি উপকার হবে এবং আমাদের দেশীয় লাভ হবে। কারণ দেশের পাট তো আমাদের একসময় স্বর্ণসূত্র, আমরা বলতাম পাটকে স্বর্ণসূত্র। যদিও পাটের ব্যবহার দিন দিন এখন কমে যাচ্ছে, পাট উৎপাদন কমে যাচ্ছে, কিন্তু একসময় পাটের তৈরি জিনিসই বিদেশে রপ্তানি হতো। আশা করি আমরা আমাদের আবার পূর্বের যে সোনালী যুগ সেটা আবার ফিরে আসবে। তো সবাই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে এবং আমাদের এই যে ভিডিওটা দেখবে সেইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালো থাকবে। আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।